আসসালামু আলাইকুম। আজ ৯ই আগস্ট ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তাফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় আয়োজিত সংলাপে অংশগ্রহণকারী বেশিরভাগ রাজনৈতিক দল চায় সরকার যত শিগগির সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করুক। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হোক। কিন্তু সনদ কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে তা এখনো সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে স্পষ্ট নয়। অন্যদিকে জুলাই সনদ থেকে কি বা কতটুকু আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে সমন্বিত করতে হবে তাও নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। অবসরপ্রাপ্ত এই সচিব বলেছেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন আব্দুস সাত্তার। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, আমি খুবই হতাশ, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনে রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব। গোয়েন্দা সংস্থার কাছে ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে করতালি দেন। সাবেক এই সচিব বলেন, কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। তিনি প্রশ্ন করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে? ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ বছরের দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। তিনি বলেন, এক সহকারী কমিশনার ভূমি একটি স্কুলের জমির নামজারিতে ৩০ লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশপাশের একজন ইওনো একটি কারখানার লেআউট পাস করতে ২০ লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তার বলেন, আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি। গত বছর ৫ আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন। আমার বস তারেক রহমান ডেকে বললেন, কি হচ্ছে, এরা কারা, তারা এখানে কি জন্য আসে? আমি বলেছি, এরা সবাই বঞ্চিত, এরা গত ১৫ বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন। হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় বিচার পেতে। উনি বলেছেন, দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয়। আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন। আমি অফিসের গেটের নোটিশ টাঙিয়ে দিয়েছি, ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অফিসার্স ক্লাবে আসবেন। আলোচিত লন্ডন বৈঠকের পরপরই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে শুরু করেছিল বিএনপি। এর মধ্যে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই সে প্রস্তুতির গতি আরও বেড়েছে। এর অংশ হিসেবে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিন গতকাল শুক্রবারে তিনি বৈঠক করেন ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে। এ সময় তারেক রহমান সমমনা দল ও জোটগুলোকে সর্বশক্তি দিয়ে মাঠে নামার আহ্বান জানান বলে জানা গেছে। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সিসিটিভি ফুটেজে যাদের হাতে দা, ছুরি ও চাপাতি দেখা গেছে তাদের মধ্যে 3 জন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 5 জনকে আটক করা হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকায় এবং দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকেরা। এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং স্বল্প সময়ে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 বন্দী পালানোর চেষ্টা করেছেন। পরে তাদের কারাগারের অন্য সেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 190 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,410 জন, আর মারা গেছে 95 জন ডেঙ্গু রোগী। গতকাল বিকেলে ডেঙ্গু বিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিতে নিহত ও আহত হন অসংখ্য মানুষ। আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত রাজধানীর 50 থানায় মামলা হয়েছে 707টি। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইনুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, এসব মামলায় মন্ত্রী, এমপি, আমলাসহ গ্রেপ্তার হয়েছেন 5,079 জন। সাবেক 2 আইজিপি সহ গ্রেপ্তার রয়েছেন 23 পুলিশ সদস্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ আবার হয়েছেন দল থেকে বহিষ্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা ভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা করলেও চাঁদাবাজির অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজশাহীতে রেল লাইনের পাত ভেঙে যাওয়ায় সারা দেশের সঙ্গে 2.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজশাহীর নন্দনগাছির বালুদিয়ার মাদ্রাসা মোড় এলাকায় রেল লাইনের পাত ভেঙে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে রাত 12:15টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছেন আনিসুল হক মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। গতকাল শুক্রবার গুলশান অ্যাভিনিউর হাওলাদার টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। টানা 72 ঘন্টা রাস্তায় অবস্থান করার পর স্থগিত করা হলো তথ্য আপা প্রকল্পের কর্মীদের আন্দোলন। গতকাল শুক্রবার বিকেলে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন তারা। তথ্য আপা প্রকল্প জনবল রাজস্বকরণ আন্দোলন পরিচালনা কমিটি এক বার্তায় জানায়, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের আশ্বাসে লাগাতার আন্দোলনের 72তম দিনে তা স্থগিত করা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ময়মনসিংহ প্রেস ক্লাবে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক গতকাল বলেছেন, সরকারের আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন না থাকলেও তাদের প্রজ্ঞা, দক্ষতা ও যোগ্যতা নিয়ে নাগরিকদের মধ্যে সন্দেহ রয়েছে। এই সরকারের যাত্রাটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী চেতনার জায়গা থেকে। গত 1 বছরে আমাদের রাষ্ট্র সমাজে বৈষম্য আরও বেড়েছে। না খেয়ে থাকা মানুষের সংখ্যা ও কর্মহীনতা বেড়েছে। বিনিয়োগ পরিস্থিতিও খারাপ পর্যায়ে। সাধারণ মানুষ ও শ্রমিকেরা প্রতিদিন বুকে চাপা কষ্ট নিয়ে দিন পার করছেন। রাজধানীর দক্ষিণ খানের একটি মার্কেটের 3টি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। এই ঘটনায় প্রায় 2 কোটি টাকা মূল্যের স্বর্ণ অলংকার ও নগদ 4.5 লাখ টাকা নিয়ে গেছে
চোরেরা। ওই মার্কেটের দুই নিরাপত্তা কর্মীর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া গেছে এক যুবকের খণ্ডিত লাশ। গতকাল শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় মাথাবিহীন 8 খণ্ড লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তির সহায়তায় নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ অলি, বয়স 35 বছর। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন বাসের হেল্পার। 10 বছর ধরে পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করতেন তিনি। তার 2 ছেলে ও 1 মেয়ে আছে। নিহতের বড় ভাই রবিউলের স্ত্রী মাহমুদা বেগম এসব তথ্য জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 32টি সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অনুসরণ করে আওয়ামী লীগের অনেক নেতাই এখন ভারতে, বেশিরভাগই রয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। খবর পাওয়া গেছে কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে দলীয় দপ্তর খুলেছেন দলটির নেতা কর্মীরা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবু ধাবিগামী একটি উড়োজাহাজ আকাশে ওড়ার প্রায় 1 ঘন্টা পরে ঢাকায় ফিরে এসেছে। পরে এর যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে আবু ধাবি পাঠানো হয়। বিমানের বিজি 327 ফ্লাইট গত বৃহস্পতিবার রাত 12:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পর দেখা যায় উড়োজাহাজের 3টি টয়লেটের ফ্লাশ কাজ করছে না। যাত্রীদের এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই দিতে পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে রাত 3টা 38 যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে আমিরাতের রাজধানী আবুধাবিতে পাঠানো হয়। রাজধানীর মোহাম্মদপুরে দিন দুপুরে চাপাতি ঠেকিয়ে 41,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ঢাকা উদ্যানের 5 নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর গোয়ালন্দে 2 তরুণীর কাছ থেকে অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের পর তাদের তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 3 যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভোরে গোয়ালন্দ ঘাট থানায় 2 তরুণীর একজনের বাবা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে গত মঙ্গলবার ওই 2 তরুণী বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান, বয়স 19 বছর, তাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় আহত মেহেদী বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জনের জন্ম দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কক্সবাজার ত্যাগ করেছেন। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটি দাঙ্গা প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। সেজন্য সবার সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষকদের বেতন 2 ধাপ বাড়িয়ে 11তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন 1 গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। মৌলভীবাজার জেলা শহরের দোকানের ভেতর ঢুকে শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
শমশেরনগর রোডে সদাইপাতি নামে তার একটি দোকান রয়েছে। শহরের শ্যামলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শ্যামলী বাইতুস শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। নিজের বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং ভাড়া বাড়ানোর ঘটনার জেরে সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী রোশনারা আলী। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে শুক্রবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেন। সড়ক দুর্ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কুমিল্লায় পথচারী, মুন্সিগঞ্জে যুবক, রাজবাড়ীতে বৃদ্ধ এবং কুড়িগ্রামে ব্যবসায়ী রয়েছেন। গতকাল শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলার মঞ্চে অন্যরকম মুগ্ধতা ছড়ালো এক ঝাঁক নৃত্য শিল্পী। কবিগুরু রবীন্দ্রনাথের বর্ষার গানে গানে উদযাপন করল বাংলাদেশের ঋতুরানী বর্ষাকে। নাটোরের লালপুরে সাইদুর রহমান নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে গোপালপুর লালপুর সড়কের গোপালপুর মিলস হাই স্কুলের পাশের রাস্তা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলের পাশে ছিল একটি সাদা রঙের প্রাইভেট কার। নিহত সাইদুর প্রাইভেট কারের চালক ছিলেন বলে জানায় পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকার বামুনগ্রাম গ্রামের বাসিন্দা। এবার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান যুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের অভিযোগে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এর মধ্যেই গাজা সিটির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্ররাও। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। বিনোদনের খবরে দেখা যাচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের জন্মদিন আজ। 1941 সালে লক্ষ্মীপুরে তার জন্ম। প্রথম জীবনে অধ্যাপনা করলেও পরবর্তী সময়ে যুক্ত হন বিজ্ঞাপন শিল্পের সঙ্গে। প্রতিষ্ঠা করেন নাট্যগোষ্ঠী থিয়েটার। বেতার ও টেলিভিশনে নাটক করেছেন, সংবাদ পাঠও করেছেন। নাটকে বিশেষ অবদানের জন্য পেয়েছেন 21 পদক ও বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।